আজকের গল্প আলোয় ফেরা। গল্পটি লিখেছেন সন্তু সাহা। চৈত্র মাসের এক মন খারাপ করা বিকেলে শেষবারের মতো দেখা হয়েছিল পৃথার সাথে অয়নের। ঝরে পড়া হলদে পাতার মতোই হালকা হলুদ রঙের একটা চুড়িদার পরে এসেছিল সেদিনও। শেষবারের মতো অয়নের হাতে হাত রেখে সজল দৃষ্টিতে প্রশ্ন করেছিল, তাহলে আর কিছুই করা যায় না, তাই তো অয়নদা? পারেনি সেদিন অয়ন ওর চোখে চোখ রেখে কথা বলতে। মাথা নামিয়ে চুপ করে বসেছিল মাঠের সবুজ ঘাসের দিকে তাকিয়ে। কী বা করতে পারত সেদিন অয়ন? সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ার সাথে সাথে উঠে দাঁড়িয়েছিল পৃথা। আর কোনো কথা না বলে এগিয়ে গিয়েছিল। বারবার চেষ্টা করেও অন্যান্য দিনের মতো অয়ন আরেকটু থাকার আবদার সেদিন জানাতে পারেনি পৃথাকে। দিন দশেকের মধ্যেই বিয়ে হয়ে গিয়েছিল পৃথার। চলে গিয়েছিল অয়নের জীবন থেকে, অয়নকে সম্পূর্ণ রিক্ত করে দিয়ে। নিয়তির অদ্ভুত পরিহাসে পৃথার বিয়ের দিন 15 পরেই অয়নের বাড়িতে এসেছিল পিএসসির মিসলেনিয়াস পরীক্ষার ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগপত্র। দীর্ঘ 3 বছর আইনি জটিলতায় আটকে থাকার পর হঠাৎই দমকা হওয়ার মতো। কিন্তু পৃথার সাথে সেই আনন্দ ভাগ করে নেওয়া হয়নি আর। ঘটনার প্রায় 2 বছর পেরিয়ে গেছে। পৃথার সাথে আর দেখা হয়নি অয়নের। অনেকবার মোবাইলে নম্বর ডায়াল করেও কেটে দিয়েছে অয়ন। কি দরকার পৃথাকে আবার এসবের মধ্যে জড়াবার? হয়তো সুখেই আছে মেয়েটা। হয়তো কেন, নিশ্চয়ই সুখে থাকবে। তবে সুলতা কাকিমার সাথে দেখা হয়েছে অয়নের পৃথার বিয়ের মাস 6 পরে। পৃথার মায়ের চোখে সেদিন এক তীব্র অপরাধবোধ দেখেছে অয়ন। তবে ওর বিন্দুমাত্র রাগ হয়নি। নিজের মেয়ের ভালো ভাবার অধিকার তো সব মায়েরই আছে, এটাই মনে হয়েছে অয়নের। সেদিন যেন কিছু বলতে চেয়েও বলতে পারেনি কাকিমা। তার কিছুদিন পরেই পৃথার মায়ের স্ট্রোক হয়ে মারা যাওয়ার খবর পেয়েছিল অয়ন। রোজকার মতো সেই দিনটাও শুরু হয়েছিল নিত্য অশান্তির মধ্য দিয়ে। পৃথার কোনো কিছুই যেন এদের পছন্দ নয়। সামান্য কোনো ব্যাপারে মত দেওয়ার অধিকারটুকুও নেই ওর এই বাড়িতে। মাঝে মাঝে মনে হয়, কেন ওরা ওকে প্রতি পদক্ষেপে এভাবে হেনস্থা করে? নিজেরাই তো যেচে সম্বন্ধ করেছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারে। তাহলে এখন এত অসন্তোষ কেন? শুধুমাত্র পৃথার সৌন্দর্যে অভিভূত হয়েই ওরা সেদিন পৃথাকে পছন্দ করেছিল। বিয়ের পর প্রথম প্রতুল পৃথার শরীরে বিভোর হয়ে থাকলেও বছরখানেকের মধ্যেই তার চোখে সেই মাদকতা উধাও হয়ে যায়। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হলো। পৃথা তো চেয়েছিল সব মানিয়ে নিয়ে ভালো থাকতে আর ভালো রাখতে। সেই ঘটনাটা মনে পড়লে আজও ওর গায়ে কাঁটা দেয়। সেদিনও নিজে মাতৃত্বের আস্বাদ অনুভব করেছিল। বুঝতে পেরেছিল ওর ভেতরে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। মনে হয়েছিল এবার হয়তো প্রতুল আর ওর সম্পর্কটা একটা নতুন নাম পাবে। হয়তো ওর অগোছালো ছড়ানো ছিটানো জীবনটা নতুনভাবে সেজে উঠবে। সারাদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল প্রতুলকে খবরটা দেবে বলে। রাত্রে একান্ত নিবিড় মুহূর্তে প্রতুল খবরটা শুনে যেন একটুও খুশি হয়নি। উঠে বসে বলেছিল, সে কি, তুমি কোনো প্রিকশন নাওনি কেন? এই মুহূর্তে আমি কোনো এক্সট্রা ঝামেলা চাই না। অবাক হয়ে গেছিল পৃথা। এসব কি বলছে প্রতুল? ঝামেলা? কিসের ঝামেলা? আমি এই মুহূর্তে বাচ্চা চাই না। কাল ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাবর্ট করে ফেলতে হবে। আর হ্যাঁ, বাড়ির কেউ যেন এ ব্যাপারে কিছু জানতে না পারে। বলে ঘর থেকে বেরিয়ে গেছিল প্রতুল। অনেক কান্নাকাটি, অভিমান, রাগারাগি করেও ব্যাপারটাকে আটকাতে পারেনি পৃথা। ওর প্রথম সন্তানের ভূমিষ্ঠ হওয়ার অনেক আগেই ওকে তার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল প্রতুল। এই ঘটনার পর থেকে আর মানিয়ে নেওয়ার চেষ্টা করতো না পৃথা। বুঝতে পারছিল এটা ওর নিজের বাড়ি কোনোদিন হবে না। না বাপের বাড়ি, না শ্বশুর বাড়ি, কোনোটাই ঠিক নিজের বাড়ি হয়ে উঠল না তার। সারা জীবন বহিরাগত হয়েই হয়তো থেকে যেতে হবে। ওর তো যাওয়ারও কোনো জায়গা নেই। সেই কোন ছোটবেলায় বাবা মারা গিয়েছিল। অনেক কষ্ট করে মা পৃথাকে মানুষ করেছিল। মাও ওর বিয়ের কিছুদিনের মধ্যেই হঠাৎ করেই মারা গেলেন। ছোট থেকেই মা ছিল পৃথার বন্ধুর মতো। একা একটা মেয়েকে মানুষ করার জন্য যতটা কঠোর হওয়া প্রয়োজন তা হয়তো ছিলেন, কিন্তু সেই সাথে পৃথার সব থেকে প্রিয় বন্ধুও ছিলেন। সব কথাই পৃথা ভাগ করে নিত ওর মায়ের সাথে। সব সমস্যারই সমাধানও পেত মায়ের কাছে। অদ্ভুত ক্ষমতা ছিল মায়ের। পৃথার মনের যে কোনো কথা পড়ে নিতে পারত অবলীলায়।
মায়ের কাছ থেকে কিছু লুকিয়ে রাখা কার্যত অসম্ভব ছিল। অয়নের সাথে পৃথার সম্পর্কের কথাও মা জানত প্রায় প্রথম থেকেই। বাবার বন্ধু অসিত কাকুর ছেলে অয়ন। অসিত কাকুদের সাথে পৃথাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো ছিল। সেই সূত্রে দুই বাড়ির মধ্যে যাতায়াতও ছিল। বাবা মারা যাওয়ার পর কাকু আর কাকিমা তখন ভীষণভাবে মাকে সাহায্য করেছিল। বাবার ফ্যামিলি পেনশনের যাবতীয় ঝামেলা সামলানো, ডাইং ইন হার্নেস কেসে মায়ের চাকরির ব্যবস্থা করা সবই কাকু করেছিল। কাকুর এক ছেলে অয়ন আর মেয়ে অঙ্কিতার সাথে পৃথার সম্পর্ক খুব ভালো ছিল। বন্ধুত্বে সেই সম্পর্ক পেরিয়ে অয়ন আর পৃথা কখন যেন একে অপরের মনের খুব কাছাকাছি চলে এসেছিল। দুই বাড়ির বড়রাও খুব খুশি ছিল ওদের এই সম্পর্কের ব্যাপারে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী অয়নের ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়া নিয়ে আশঙ্কা কারোর মনেই ছিল না। গণিতে মাস্টার্স করে অয়ন শুরু করেছিল চাকরির পরীক্ষার প্রস্তুতি। পৃথা আর অঙ্কিতা একসাথেই বাংলা অনার্স শেষ করেছিল। এরপর অঙ্কিতার বিয়ে ঠিক হলো। কত আনন্দ হয়েছিল সেই সময়। কিন্তু তারপরেই আস্তে আস্তে মা যেন বদলে যাচ্ছিল। সব সময় বলতো, তোর বিয়েটা যে কবে দিতে পারবো। অয়ন তখন সব রকম পরীক্ষা দিয়ে যাচ্ছে। মা যে সেদিন কেন ওরকম অবুঝ হয়েছিল আজও বুঝতে পারে না পৃথা। তার চেনা মা যেন হঠাৎ করে বদলে গিয়েছিল। প্রতুলদের বাড়ি থেকে সম্বন্ধ এসেছিল পৃথার জন্য। পৃথাকে ডেকে মা বলেছিল, আমি চাই তোমার বিয়ে দিতে। এত ভালো সম্বন্ধ আমি হাতছাড়া করতে চাই না কোনোভাবেই। তাছাড়া অনেক দিন তো হলো। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল পৃথার। মা এসব কি বলছে? কোনো কিছুই তো মায়ের অজানা নাই। তবে এসব কেন বলছে? খুব ঝামেলা হয়েছিল সেদিন মায়ের সাথে। পরের দিন অয়নের সাথে দেখা করে সব জানিয়েছিল পৃথা। জানি না গয়নদা, মা কেন এরকম করছে। আমাদের কথা সবই তো জানে বলো। এ নিয়ে তো কোনোদিন কোনো অমত করেনি। তবে এখন কেন? আসলে কাকিমা বোধহয় আমাকে আর বিশ্বাস করতে পারছে না। অনেক দিন তো হয়ে গেল। আমার তো এতদিনে একটা কিছু করা উচিত ছিল। আমি চেষ্টা করছি, বিশ্বাস কর। কিন্তু কি যে হচ্ছে বুঝতে পারছি না ঠিক। বিশ্বাস করি আমি তোমাকে, নিজের থেকেও বিশ্বাস করি। আর চাকরি পাওয়া কি এতটাই সোজা নাকি যে চাইলেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে? মারা যাওয়ার আগে বড্ড কষ্ট পেয়েছিলেন সুলতা। বুঝতে পেরেছিলেন মেয়ের ভালো ভাবতে গিয়ে ওকে এক প্রকার সোনার খাঁচায় বন্দি বানিয়ে ফেলেছেন উনি। কিন্তু আর যে সত্যিই কিছু করার ছিল না। শেষের দিকে মেয়ের মুখের দিকেও যেন তাকাতে পারতেন না। আসলে যেদিন থেকে শুনলেন যে হার্টের প্রায় 70% ব্লক, কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। বেশ বুঝতে পারছিলেন হাতে আর বেশি সময় নেই তাঁর। জীবনের অন্তিম লগ্নে এসে পৃথার চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কি হবে উনি চলে গেলে? এটা ভাবতেই যেন মনটা হু হু করে উঠছিল। সেই কোন ছোটবেলায় বাবাকে হারিয়েছে পৃথা। মাও মারা গেলে ও একা কি করবে? নিজের এই মানসিক দ্বন্দ্ব জানাতে পারেনি কাউকে। পৃথার বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলেন। অয়নও তো বেশ কিছুদিন ধরেই চাকরির চেষ্টা করেও কিছু সুবিধে করতে পারেনি। তাই প্রতুলের সম্বন্ধ যখন এসেছিল একটু বেশি রুক্ষ হয়ে পড়েছিলেন উনি। এখন মনে হয় কেন এতটা অবিশ্বাস করেছিলেন অয়নকে। সত্যি যদি ওনার কিছু হয়ে যেত, অসিতদার বৌদি কি পৃথাকে আগলে রাখতো না? নিশ্চয়ই রাখতেন, যেমন এতদিন আগলে ছিলেন তাদের মা মেয়েকে। তবে কি মেয়েকে বড় বাড়িতে বিয়ে দেওয়ার বাসনায় তীব্র হয়েছিল তার মনে? উত্তর পাননি, মনকে প্রশ্ন করেও। সেদিন রাস্তায় অয়নের সাথে চোখ মেলাতে পারেননি তীব্র অপরাধ বোধ থেকে। ক্ষমা চাইতে ইচ্ছে হয়েছিল ওদের কাছে, পারেননি। এই চরম টানাপোড়েনের মধ্যেই চলে গিয়েছিলেন না ফেরার দেশে। বেশ কিছুদিন ধরেই পৃথা বুঝতে পারছিল প্রতুলের মধ্যে কিছু একটা চলছে। অনেক রাত্রে বাড়ি ফিরে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। পৃথার উপস্থিতিও যেন মূল্যহীন ওর কাছে। সারাদিনে 2-4টে কথাও ওদের হয় কিনা সন্দেহ। কোনোদিনই সেভাবে পৃথার সাথে খোশ গল্প না করলেও এতটা ভাবলেশহীন ছিল না। শরীরের টানে কিছুটা হলেও পৃথাকে সঙ্গ দিত। আজকাল আর সেসবেরও পাট নেই। সারাদিন একা একা নিজের ঘরেই কাটে পৃথার। সম্পন্ন বাড়িতে ঠাকুর চাকর থাকায় সেরকম কিছু করতেও হয় না ওকে। শ্বশুর শাশুড়ির কাছেও সেরকমভাবে পাত্তা পায়নি কোনোদিনই। ছেলের বেশি রাত করে বাড়ি ফেরা, সংসার ও ব্যবসায় মন না থাকার জন্য ওনারা তিশাকেই দায়ী করেন।
তারপর তো বিয়ের 2 বছর পরেও নিঃসন্তান থাকার অপরাধ আছেই। না, পৃথা ওনাদের বলতে পারেনি প্রতুলের সেই নিষ্ঠুরতার কথা। শুনলেও কি বিশ্বাস করতেন? যাই হোক, আজ রাতে প্রতুল জানালো ওর জীবনে আর পৃথার প্রয়োজন নেই। পৃথা যেন ফিরে যায় ওর বাড়ি। ওর পুরনো প্রেমিকা ফিরে এসেছে। সেদিন বাড়িতে মেনে নেয়নি ওকে, তবে এখন আর কোনো পরোয়া করে না প্রতুল। প্রয়োজন হলে বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়েও ও বিয়ে করবে ওর ভালোবাসার মানুষকে। বাড়ি ফিরে যাও মানে? খুব জানতে ইচ্ছে করে। তবে কেন ওর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেললো প্রতুল? কি ক্ষতি করেছিল পৃথা ওর? অনেক ভেবেও কিছু জিজ্ঞাসা করা আর হয়ে ওঠেনি। যে সম্পর্কে কোনোদিনই ভালোবাসার স্বাদ অনুভূত হয়নি, সেখানে মিথ্যে অধিকার ফলিয়ে কী লাভ? কোনোদিন তো পৃথাকে ঠিকঠাক সময়ই দিতে পারেনি প্রতুল। সম্মান দেওয়া তো দূরের কথা, কিসের জোরে ও থাকবে তাহলে আর? তাই সম্মত হয়েছিল পৃথা। বেরিয়ে এসেছিল ওই বাড়ি থেকে, কারণ ও বিশ্বাস করত যে সম্পর্ক আদৌ কোনোদিনও তৈরি হয়নি, তাকে জোর করে শুধুমাত্র আইনের জোরে বেঁধে রাখা যায় না। তাই সব দাবি ছেড়ে দিয়েছিল। একটা ব্যাগে নিজের 2-1টা প্রয়োজনীয় জিনিসপত্র, মায়ের দেওয়া গয়না আর নিজের সার্টিফিকেটগুলো নিয়ে বেরিয়ে এসেছিল পৃথা। মাথার উপর ছাদ আছে, কারণ মা মারা গেলেও ওই বাড়িতে আইনত তারই অধিকার। শ্বশুর শাশুড়ির সাথে প্রতুলের কি কথা হয়েছিল পৃথা জানে না, তবে পৃথাকে আটকানোর জন্য বিন্দুমাত্র চেষ্টাও তারা করেননি। বহুদিন পরে শূন্য ঘরে তালা খুলে ঢুকতেই এক অদ্ভুত ধাক্কা খেল ও। মা মারা যাওয়ার পর সব কাজকর্ম মিটিয়ে এই বাড়ি তালা বন্ধ করে সেই গিয়েছিল যে পৃথা, আজ আবার এলো। তাও প্রায় বছরখানেক তো হবেই। কেউ নেই। মায়ের স্পর্শ সব কিছুতে ছড়িয়ে থাকলেও এক অদ্ভুত শূন্যতা যেন গিলে খাচ্ছে ওকে। কিভাবে একা একা থাকবে ভাবতেই ভেতরটা শুকিয়ে গেল যেন। তাছাড়া আর তো কোনো রাস্তাও নেই। কেটে গেছে বেশ কয়েকটা দিন। আস্তে আস্তে নিজের অস্তিত্ব আর নিঃসঙ্গতাকে মানিয়ে নিচ্ছে পৃথা। ওই বাড়িতে অনেক লোক থাকলেও মনের দিক থেকে তো ও সম্পূর্ণ একা। বিয়ের পর থেকে তীব্র অভিমানে মায়ের সঙ্গেও এক বিশাল দূরত্ব তৈরি করে নিয়েছিল ও। সেই জন্যই বোধহয় নিজের শরীরের কথা কিছু জানায়নি মা ওকে। হঠাৎ একদিন পাশের বাড়ির এক দাদা ফোন করে বলল, তোর মা খুব অসুস্থ, পারলে তাড়াতাড়ি চলে আয়। এসে দেখল সব শেষ। সকালে 1 কাপ চা নিয়ে বসে খবরের কাগজের বিজ্ঞাপন দেখছিল ও। কাছেই একটা বেসরকারি স্কুলে কথাবার্তা এগিয়েছে খানিকটা। সামনের সেশন থেকে ওখানেই বাংলার শিক্ষিকা হয়ে জয়েন করার কথা ওর। তবুও সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবে ঠিক করেছে পৃথা। এসব তো সুযোগই দেয়নি মা। হঠাৎ করে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল যেন। বেলটা বেজে উঠল। এত সকালে কে আবার এলো? উঠে গিয়ে দরজা খুলল পৃথা। সামনে কে দাঁড়িয়ে আছে? নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না ওর। অয়নদা? হঠাৎ কি মনে করে? তীব্র অভিমানে কথাগুলো বেরিয়ে এলো মুখ থেকে। ভেতরে আসতে বলবি না? এসো। দরজা থেকে খানিকটা সরে দাঁড়ালো পৃথা। সেই বছর 2 আগে এক সোনালি বিকেলে শেষবার দেখা হয়েছিল ওদের। সেদিন খুব আশা করেছিল পৃথা, অয়নদা কিছু একটা উপায় ঠিক বের করবে। বারবার বলেছিল, চাকরি তো তুমি ঠিকই পাবে অয়নদা, কিন্তু সেদিনের জন্য আমি তো আর অপেক্ষা করতে পারবো না। এখনই আমরা বিয়ে করে নিতে পারি তো। অয়নেরই অক্ষমতা যে নিজের ভালোবাসাকেই বিশ্বাস করতে পারেনি ও। পারেনি সেদিন পৃথাকে নিজের করে নিতে। বেকার অবস্থায় অন্য একজনের দায়িত্ব কিভাবে নেবে মনস্থির করে উঠতে পারেনি। অয়নের উপর এক তীব্র অভিমান নিয়েই শেষ পর্যন্ত বিয়েতে মত দিয়েছিল ও। সেই বিকেলের পর আর কোনোদিন দেখা হয়নি বা কথা হয়নি ওদের। ওর চাকরি পাওয়ার খবর যদিও কানে এসেছিল। তারপর বলো অয়নদা, কেমন আছো? বিয়ে তো মনে হয় করনি এখনো। আর দেরি কেন? করে ফেলো। এখন তো আর তোমার বেকারত্বের চিন্তা নেই। কিছুটা ঠাট্টা সুরে বলল পৃথা। ওই প্রান্ত চুপ। এক দৃষ্টে পৃথার দিকে তাকিয়ে আছে অয়ন। এই 2 বছরে এমন একটা দিনও যায়নি যেদিন ওর পৃথার কথা ভেবে মন খারাপ করেনি। কিভাবে বলবে ও যে এতদিন সুলতা কাকিমা ওর কাছে হাত জোর করে অনুরোধ করেছিল যেন ও পৃথার সুখের জন্যই ওর জীবন থেকে চলে যায়? না, এতদিন যে কথা মুখে আনেনি, আর কোনোদিনও অয়ন সে কথা বলতেও চায় না। একমাত্র মেয়ের মনে নিজের মৃত মায়ের প্রতি যেন কোনো বিদ্বেষ জন্ম না নেয়। না হয় অয়নই খারাপ হলো, কিন্তু মনের তোলপাড় বন্ধ করবে কিভাবে?
চোখ দুটো যেন জ্বালা করছে। আমি তো ভেবেছিলাম তুই ভালো আছিস পৃথা। ভালোই তো আছি আমি, খুব ভালো আছি অয়নদা, খুব ভালো। শেষের ভালোর উপর অকারণেই যেন জোর দিল ও। কিন্তু আমি যে ভালো নেই রে। কেন? আচমকা হেসে উঠল পৃথা। তোমার তো খারাপ থাকার কথা নয়। ভালো চাকরি করছো, বিয়ে করবে, দেখো খুব ভালো থাকবে তুমি। হঠাৎ উঠে এসেছে অয়ন, পৃথার খুব কাছে। সেই আগে যেমন করে আসতো। চোখ বন্ধ করে ফেলে পৃথা। সেই পরিচিত গন্ধটা নাকে ঝাপটা মারে ওর। ক্ষণিকে দুর্বলতা কাটিয়ে ছিটকে সরে যায় পৃথা। কেন এসেছো অয়নদা? কি বলবে বলো। তোকে নিয়ে যেতে। মানে? মানে আর কিছুই না। তুই এখানে একা একা কিভাবে থাকবি? সব শুনেছি আমি, তাই তোকে নিতে এসেছি। এখন থেকে তো সারা জীবন একাই থাকব। না, থাকবি না, দৃঢ় গলায় বলে অয়ন। তুমি আমাকে কোন অধিকারে নিয়ে যাবে? ভালোবাসার অধিকারে। সে অধিকার তুমি হারিয়ে ফেলেছ অয়নদা। অভিমানী পৃথা সজল চোখে মুখ ফিরিয়ে নেয়। তার অসহায়ত্ব যেন অন্য কারো চোখে দয়ার কারণ না হয়ে দাঁড়ায়। অয়ন আবার পৃথার কাছে যায়, কাঁধে হাত দিয়ে বলে, হয়তো তুই বিশ্বাস করবি না, কিন্তু তোর প্রতি আমার ভালোবাসা আজও এতটুকু কমেনি। তোর জীবনের এই পরিণতির জন্য আমার দায়ও অনেক। নিজের অক্ষমতাকে কাটিয়ে তোকে আপন করতে না পারার জ্বালা আমাকে চিরকাল তাড়িয়ে বেড়াবে। ঈশ্বর আমাকে আবার একটা সুযোগ দিয়েছে তোকে ফিরিয়ে নেবার। এ সুযোগ আমি আর হাতছাড়া করতে চাই না। কিন্তু আমি কারো করুণার পাত্র হতে চাই না। কোনোদিন তো একবারও খোঁজ নিয়ে দেখোনি আমি কীরকমভাবে বেঁচে আছি। আমার আর কারো প্রয়োজন নেই। বাকি জীবনটা দিব্যি কাটিয়ে দেব। অয়ন পৃথাকে জড়িয়ে ধরে। পৃথা ছাড়িয়ে নেবার চেষ্টা করে। অবশেষে অয়নের বুকে ধরা দেয় পৃথা। দুহাত দিয়ে পৃথার গাল ছুঁয়ে অয়ন বলে, রাগ আর অভিমানের আগুনে পুড়তে পুড়তে তোর প্রয়োজন হয়তো ফুরিয়ে গেছে, কিন্তু আমার তোকে এখনো প্রয়োজন। এই অবহেলিত ভেঙে যাওয়া অভিমানী পৃথাকে আমি আজও ভালোবাসি। নিজের ভালোবাসার তাগিদেই আজ আমি এসেছি, কোনো করুণা দেখাতে নয়। তোর বাকি জীবনটা আবার নতুন করে সাজিয়ে দিতে চাই, সেই সাথে সাথে নিজেরটাও। প্লিজ আমায় একটা সুযোগ দে। পৃথা কিছুক্ষণ নীরব থেকে বলে, কিন্তু তোমার বাবা মা আমায় মেনে নেবে তো? আমার সমস্ত অতীতকে জেনেও যদি তারা আমাকে নিঃশর্তে মেনে নেয়, তবেই আমি তোমার সাথে যেতে পারি। বাবা মায়ের পূর্ণ সমর্থনেই আমি তোকে নিতে এসেছি। পৃথা কিছুক্ষণ অয়নের দিকে চেয়ে রইল। অয়ন বলল, তোর বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমি বাবা আর মা একসাথে তিনজনে তোকে নিতে আসব। সেদিন যাবি তো? পৃথা আর কোনো কথা বলে না। বুকের ভেতরে জমে থাকা সব মন খারাপ আর না পাওয়ার যন্ত্রণা ধীরে ধীরে ভাঙতে থাকে। জানালার ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে পড়েছে পৃথার মুখে। কয়েকদিনের মেঘলা আকাশ কেটে গিয়ে আজ একটা ঝলমলে পরিচ্ছন্ন দিনে শুরু হতে চলেছে। একটা গাড়ির শব্দ পেল পৃথা। তারপর কলিং বেল বাজতে পৃথা দরজা খুলে দিল। অয়ন আর তার বাবা মা সামনে দাঁড়িয়ে। জীবনে তার স্বপ্নগুলো এতবার ভেঙে গেছে যে ঈশ্বর যখন তার জীবনে আবার নতুন করে বরণডালা সাজিয়েছে, তখন যেন নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। প্রতুলের কাছ থেকে অফিসিয়ালি ডিভোর্স পাওয়ার পরপরই রেজিস্ট্রি করে বড়দের আশীর্বাদ নিয়ে নিজেদের নতুন জীবন শুরু করেছিল ওরা। ঘরোয়া আয়োজনে ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল অয়নের বোন অঙ্কিতা। সব মিটিয়ে রাত্রে ঘরে ঢুকে পৃথা রূপে মুগ্ধ হয়েছিল অয়ন। কতদিন আমরা শুধু আজকের দিনটার কথাই ভেবেছি বলো অয়নদা, অথচ আজ যখন দিনটা এলো তখন যেন কথা শেষ করতে পারে না পৃথা। মাঝের কয়েকটা দিন কি জীবন থেকে মুছে ফেলা যায় না? মনে কর না, এই 2 বছর জাস্ট একটা দুঃস্বপ্ন ছিল আমাদের জীবনে, যা শেষ হয়ে গেছে। পৃথাকে কাছে টেনে নিয়ে বলে অয়ন, জানি না গো পারবো কিনা, তবে চেষ্টা করব ভালো থাকার। না পাওয়া আর মন খারাপের অনুভূতিগুলো ছেড়ে পৃথা পাড়ি দিচ্ছে ভালোবাসার নতুন ঠিকানায়। কিন্তু সে কি পারবে অয়নদাকে আগের মতো ভালোবাসতে? অবহেলার অত্যাচারের প্রখর তাপে মনের সমস্ত ভালোবাসা শুকিয়ে যায়নি তো? অয়নদাকে দেবার মতো কিছু কি অবশিষ্ট আছে? সারা রাত পৃথা চুপচাপ এসব কথাই ভাবছিল। একটা অপরাধবোধ তাকে বিদ্ধ করছে ক্রমাগত। পৃথার মনের এই দ্বন্দ্ব বুঝতে পারল অয়ন। বুঝতে পারছিল ওর আরও বেশ কিছুটা সময় দরকার নিজেকে।
নিজের ভাঙাচোরা মনটাকে গুছিয়ে নেবার জন্য। বেশ অনেকগুলো দিন কেটে গেছে। পৃথা একটা কথা খুব ভালোভাবেই অনুভব করতে পেরেছে যে ভালোবাসা মরে না, অনাদরে অবহেলায় চেতনার কোনো অন্তরালে গুটিয়ে থাকে। আবার যখন কেউ নিঃস্বার্থভাবে আপন করে নেয়, যখন ধুলো জমা তানপুরা হাতে নিয়ে তাতে কেউ আবার প্রেমে সুর তোলে, ঠিক তখনই জীবনের রুক্ষ আকাশে শ্রাবণ মেঘ ফিরে আসে। তারপর ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বৃষ্টির তোড়ে ধুয়ে যায় সব অভাব, সকল অভিযোগ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।